পাঠ করছি শুভম সেনগুপ্তের মৃত্যু রহস্য। কলমে রূপান্বিতা রায়। হ্যালো, এটা কি শুভম সেনগুপ্তের বাড়ি? হ্যাঁ, আপনি কে বলছেন? সকাল হয়নি এখনো, ভোর বলা চলে। ঘুমের রেশ কাটেনি এখনো। তার মধ্যেই শুভর খোঁজ শুনে ঘুমের চটকটা ভেঙে গেল অরুণের। আপনি ওর কে হন? আমি ওর দাদা, মানে কাজিন। আপনি কে বলছেন? আপনার নাম? অরুণ সেনগুপ্ত। প্লিজ আমাকে একটু বলবেন আপনি কে? মিস্টার সেনগুপ্ত, আমি কাজীপুর থানা থেকে বলছি। একটা খারাপ খবর আছে, শুভমবাবু মারা গেছেন। মানে? স্যার, কি বলছেন? কি হয়েছিল? আমি তো কিছু বুঝতেই পারছি না। গতকাল রাতে উনি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, সেখানে ওনার মৃতদেহ পাওয়া গেছে। আপনাদের একবার আসতে হবে কাজীপুরে। স্যার স্যার আমি এখনও ভাবতে পারছি না কি হয়েছিল ওর। কথাই খুঁজে পাচ্ছিল না অরুণ। শুভ নেই? রবিবারেই তো ফোন করেছিল। মাত্র 2-3 দিনের মধ্যে কি হয়ে গেল? দেখুন, কি হয়েছিল এখনই বলা যাবে না, পোস্টমর্টম হলে বোঝা যাবে। তবে আপনাদের কাউকে আসতে হবে আইডেন্টিফিকেশনের জন্য। শুভমবাবু যে ফ্ল্যাটে থাকতেন তার মালিকের কাছে আপনার ফোন নাম্বারটাই দেওয়া ছিল। হ্যাঁ জানি, শুভ আমার খুড়তুতো ভাই। আমার কাকু আগেই গত হয়েছিলেন, আর কাকিমা মার্চ মাসে চলে গেছেন। কি হয়েছিল ওদের? কাকু তো অনেক বছর আগেই, তখন শুভ 9-এ পড়ে, আমি 12-এ। জন্ডিস হয়েছিল। কাকিমার হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই আরও 2টো মেজর হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, এনিওয়ে আপনি আসুন তবে। আর হ্যাঁ, নিজের আইডেন্টিটি প্রুফ আনবেন, যাতে দাহ কাজের জন্য আমরা বডি হ্যান্ড ওভার করতে পারি। ফোন রেখে অদিতির দিকে তাকায় অরুণ। ভোরবেলার গভীর নিশ্চিন্ত ঘুম। ওকে ডাকতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় তো নেই। কাজীপুর যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মাকেও বলতে হবে। মা যে কীভাবে রিয়্যাক্ট করবেন। হাঁড়ি আলাদা হলেও অরুণদের বাড়ি তো একই। অরুণেরা দোতলায় আর শুভম আর কাকিমা থাকতো একতলায়। এমনিতেই কাকিমা চলে যাওয়ার পরে অরুণের মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। এতগুলো বছর একসাথে থাকা, কখনো সুখ কখনো দুঃখ ভাগ করে নেওয়া। এখন শুভর কথা শুনে মা যে কী করবেন। অদিতিকে ডেকে তুলে সব বুঝিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেল অরুণের। কাজীপুর যেতে ঘন্টা 3 লাগবে। সেন্টার থেকে ড্রাইভার সমেত গাড়ি নেওয়া হয়েছে। অদিতিকে মাকে সামলে রেখো, আমি পৌঁছে ফোন করব বলে বেরিয়ে পড়ে অরুণ। ড্রাইভার ছেলেটি বছর 25-এর চটপটে ছেলে। গাড়িতে উঠে খানিকটা যাবার পরে একটা বিস্কুটের প্যাকেট, একটা ছোট কেক আর একটা জলের বোতল বাড়িয়ে দেয় অরুণের দিকে। দাদা, এটা রাখুন। এটা কি? জানি না, কিছু খেয়ে বেরিয়েছেন কিনা, হাতের সামনে এগুলো পেলাম। এমনটা আশা করেনি অরুণ। অবাক হয়ে তাকালো ড্রাইভারের দিকে। একটু লাজুক হাসে ছেলেটি। আসলে দাদা, এত আর্জেন্ট বলে ফোন করলেন। জানি খুব অসুবিধা না হলে এরকমটা কেউ করে না, তাই বাবাকে বলে আমি গাড়িটা নিয়ে এলাম। তুমি অরূপদার ছেলে? হ্যাঁ দাদা। বাবা তো তখনও সেন্টার খোলেনি। আমি ফোন ধরেছিলাম, গলায় শুনেই বুঝলাম খুব প্রয়োজন। এত সকালে অন্য ড্রাইভার পাওয়া মুশকিল, সময়ও লাগতো, তাই আমি এলাম। শুনে খুব ভালো লাগলো অরুণের। গাড়িটা না পাওয়া গেলে দেরি হলে খুব মুশকিল হতো। যত তাড়াতাড়ি সম্ভব কাজীপুর যেতে হবে। সামনে একটা লম্বা দিন, লম্বা কালো দিন। ছোট ভাইটা নেই, কিভাবে সম্ভব? দাদা, আমার নাম দীপ। রিয়ার ভিউ মিরর ঠিক করতে করতে বলে ড্রাইভার দীপ। তারপর বলে, কাজীপুরের কোথায় যাবেন? থানায়। আর কিছু জিজ্ঞেস করেনি ছেলেটা, শুধু মাঝে মাঝে ওর দিকে লক্ষ্য রাখছে, দেখেছে অরুণ। তা মাঝে মাঝে তো ওর চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। কি যে অপেক্ষা করে আছে ওখানে গিয়ে। রাস্তায় সামান্য জ্যাম ছিল। 10:30 নাগাদ পৌঁছে গেল অরুণ কাজীপুরে। এর আগে কোনো দিন থানায় যায়নি অরুণ। ছোট্ট একটা একতলা বাড়ির মতো। সামনে বেশ কিছুটা জায়গা আছে। সেখানে একটা জিপ, কয়েকটা বাইক, সাইকেল রাখা। একটা দোমড়ানো বাইকও রাখা আছে। কাকে চাই জিজ্ঞেস করেন একজন সাধারণ শার্ট প্যান্ট পরা। আগে আমার কাছে ফোন এসেছিল, আমার ভাই শুভম সেনগুপ্ত। ভেতরে যান, স্যার আছেন। থানার ভেতরে ঢুকেই একটি কাঠের টেবিলে বসেছিলেন খাকি পোশাক পরা একজন পুলিশ।
উনি একটি ঘরে নিয়ে গেলেন অরুণকে। আচ্ছা, আপনি অরুণবাবু, বসুন। ফাইল থেকে মুখ তুলে বললেন যিনি, তাকে দেখেই বোঝা যায় জাঁদরেল একজন পুলিশ অফিসার। মোটা গোঁপ আর গম্ভীর স্বর। স্যার, আমার ভাই। কি হয়েছিল? দেখুন, পোস্টমর্টমের আগে তো কিছু বলা যায় না। আমাদের কাছে কাল রাতে ফোন আসে। ওনার ফ্ল্যাটের বাইরে কয়েকদিনের জমানো নিউজ পেপার আর দুধের প্যাকেট রাখা দেখে সন্দেহ হয়েছিল ওই একই ফ্লোরের অন্য একটি ফ্ল্যাটে থাকা একজন ভদ্রলোকের। উনিই শুভমবাবুর ফ্ল্যাটের মালিককে ফোন করেন। তারপর অন্য কয়েকজনের উপস্থিতিতে স্পেয়ার কি দিয়ে দরজা খোলার পরে ওনারা ঘরে ঢুকে শুভমবাবুকে পড়ে থাকতে দেখেন। ঘটনাচক্রে যে প্রতিবেশী বাড়িওয়ালাকে ফোন করেছিলেন উনি নিজেই একজন ডাক্তার। উনি পরীক্ষা করে দেখেন প্রাণ নেই, আর তারপরে আমাদের ফোন করা হয়। আপাত দৃষ্টিতে কোনো ক্ষত বা আঘাত ছিল না ওনার শরীরে, তাই মেডিকেল অফিসার পোস্টমর্টমের জন্য রেফার করেছেন। একটানা কথা শুনে চুপ করে থাকে অরুণ। কি বলবে বুঝতেই পারছে না। শুভমবাবু সম্পর্কে কিছু বলুন, প্রশ্ন আসে ওদিক থেকে। স্যার, শুভ আমার থেকে 3 বছরের ছোট। এখানে একটা রিয়েল এস্টেটের কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। কলকাতা থেকে যাতায়াত সম্ভব নয় বলে এখানেই থাকতো ভাই। ছুটি ছাটাই যেত। আগে মাসে 1বার বা 2বার যেত, তবে মার্চ মাসে কাকিমা চলে যাবার পর মাত্র 1বার গেছিল বাড়িতে। ঈদের জন্য পরপর 3 দিন ছুটি ছিল। এখানে কি করতেন, কাদের সাথে মিশতেন কিছু জানেন? এমনিতে তো সাইট ইঞ্জিনিয়ার ছিল। মাঝে মাঝে বলতো এখানে কোনো বন্ধু বান্ধব নেই। মাঝে মাঝে বলতো হাঁপ ধরে যায় এখানে, একা একা। সেভাবে কাদের সাথে মিশতো ঠিক জানি না, তবে আমার সাথে যখনই কথা হতো, বিশেষ করে সন্ধ্যের পর, শুনতাম বাড়িতেই আছে, ওয়েব সিরিজ বা খেলা দেখছে। শেষ কবে কথা হয়েছিল? আমার সাথে হয়নি, তবে অদিতি মানে আমার ওয়াইফের সাথে কথা হয়েছিল রবিবার। আপনার সাথে কথা হয়নি কেন? কোনো সমস্যা হয়েছিল আপনাদের? আরে না না স্যার, আমার মোবাইলেই ফোন করেছিল ও। রবিবার ছিল, আমি বাজারে গেছিলাম, ফোন বাড়িতে ছিল। তখনই অদিতি ফোন ধরেছিল। ফেরার পরে আমাকে অদিতি বলেছিল কল ব্যাক করতে, করেও ছিলাম, কিন্তু ফোন ধরেনি ভাই। চোখ থেকে জল পড়ে অরুণের। আর ফোন করেননি আপনি? না, আসলে অদিতি বলছিল ভাই বলেছে ও নাকি খুব ক্লান্ত ছিল, এমনকি ওর নাকি কথাও জড়িয়ে যাচ্ছিল। কথা জড়িয়ে যাচ্ছিল মানে? স্যার, আমরা ভেবেছিলাম একা থাকে তো, হয়তো মদ টদ খেয়েছে। আমি সেজন্যই 1বারের বেশি ফোন করিনি। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আপনাকে ডাকবো একটু পরে। কিছু শৈশবুদের ব্যাপার থাকবে। ঘরটা থেকে বেরিয়ে এসে বাইরের একটা বেঞ্চে বসলো অরুণ। দাদা, আপনি ঠিক আছেন? কাঁধের কাছে একটা স্পর্শ। মুখ থেকে হাত সরিয়ে তাকাই অরুণ। সামনে দ্বীপ। দাদা, আপনার কি সময় লাগবে? বুঝতে পারছি না ভাই, ক্লান্ত গলায় বলে অরুণ। দাদা, যদি কিছু মনে না করেন, কি হয়েছে বলবেন? আমার ভাইটা শুভ আর নেই। এতক্ষণ আটকে রাখা জল বেরিয়ে আসে হরপা হয়ে। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে দ্বীপ। শুভদা নেই? কি হয়েছিল? কাল রাতে প্রতিবেশীরা ফ্ল্যাটে ওর বডি পেয়েছে। পুলিশ পোস্টমর্টম করবে, তারপর বুঝতে পারবে। ভাইকে বডি বলতে গিয়েই বুকটা ফেটে যাচ্ছে যেন। এই যে, আপনি একবার ভেতরে আসুন। একজন অল্প বয়সী পুলিশ অফিসার এসে ডেকে নিয়ে যান অরুণকে। পিছন পিছন আসে দীপও। আপনার আইডি প্রুফগুলো একটু দেখাবেন, তারপর কিছু কাগজে সই লাগবে। ওর আর কোনো রিলেটিভ তো নেই? আমি ওর জ্যাঠতুতো দাদা। আমার দিদি আছে, ক্যালিফোর্নিয়াতে থাকে, আর আমার মা আছেন, বয়স্ক। ঠিক আছে, আপনি সই করুন তাহলে। একবার ওকে দেখতে পাবো? বলতে গিয়ে গলা কাঁপছিল অরুণের। ওর দিকে একবার তাকান অফিসার, তারপর বলেন পিএম হওয়ার আগে। আচ্ছা ঠিক আছে, আপনি হাসপাতালে চলে যান, দেখে আসুন। অনুমতি নিয়ে হাসপাতালে যায় অরুণ। পুরোটা সময় ওর সাথে আছে দ্বীপ। শুভমের দিকে একবার দেখে মুখ ফিরিয়ে নেয় অরুণ। তারপর প্রায় দৌড়ে চলে যায় বাইরে। মাত্র 3 বছরের ছোট ভাই, এভাবে দেখা সহ্য করা যায়? দাদা, একটু জল মুখে দিয়ে দিন। জলের বোতল বাড়িয়ে দেয় দ্বীপ অরুণের দিকে। জল খেয়ে একটু ধাতস্থ হয় অরুণ। একটা কথা বলবো দাদা? জানি না কিভাবে নেবেন। ছেলেটা ভালো, ভদ্র, পাশে পাশে আছে। কথা বলতে ইচ্ছে না করলেও হ্যাঁ সূচক মাথা নাড়ে অরুণ। জেঠিমা মানে শুভদার মা মারা যাবার পর তো শুভদা মুন্ডন করেনি, তাই না?
হ্যাঁ, ও বলেছিল ওসব মানে না, আমরাও জোর করিনি। শুভদাকে আমি লাস্ট দেখেছিলাম এপ্রিল মাসে, একটু উদাস গলায় বলে দীপ। হ্যাঁ, তারপর থেকে তো আর বাড়ি যায়নি। কাকিমা চলে যাবার পর ওই একবারই। তখনও তো মাথায় অনেক চুল ছিল। দীপ হঠাৎ শুভমের চুল নিয়ে কেন পড়ল বুঝতে পারছিল না অরুণ। এই 2-2.5 মাসের মধ্যে কিভাবে এতটা টাক পড়ে গেল শুভদার? আবার বলে উঠল দীপ। টাক? হ্যাঁ, তাই তো। কপালের কাছ থেকে চুল যেন উঠে যাওয়া ছিল অনেকটা। টেনশনে নাকি চুল পড়ে যায় অদিতি বলে, আবার জলের জন্য। কিন্তু 2-2.5 মাস, এতটা পার্থক্য? আরও কিছু ভাবার আগেই ফোন বেজে ওঠে অরুণের। অদিতি। কি গো, ওখানে কি খবর? উদ্বিগ্ন স্বর ভেসে আসে। আর খবর, ছোট ভাই বডি হয়ে আছে অদিতি। হু হু করে কেঁদে ওঠে অরুণ। আমিও ভাবতে পারছি না। রবিবার ফোন করলো, বলল বৌদি দাদা কোথায়। যখন শুনলো তুমি বাজারে, জিজ্ঞেস করলো কখন ফিরবে। তারপর বলল শরীরটা ভালো লাগছে না, অফিস গিয়েও চলে এসেছে। কি করে বুঝবো সেই শেষবারের মতো কথা হবে? কাঁদছে অদিতিও। তবুও তো তোমার সাথে কথা হয়েছে অদিতি, আমার সাথে তো কথাও হলো না, ফোনটা ধরলো না। তুমি বললে কথা জড়িয়ে যাচ্ছিল, আমরা কী সব ভেবে নিলাম। আর কোনোদিন কথা হবে না আমার ভাইটার সাথে। আমি বা কী করে বুঝবো? ও তো বলল ও খুব ক্লান্ত, বমি বমি পাচ্ছে, তাই ভেবেছিলাম। যাই হোক, এখন আর একবার থানায় যাই। পোস্টমর্টম হতে কতক্ষণ লাগবে জানি না, ভেঙে পড়া গলায় বলল অরুণ। কয়েকদিনও লাগতে পারে দাদা, পাশ থেকে বলে ওঠে দীপ। আবার থানায় ফেরে দুজনে। দেখা হয় সেই অফিসারের সাথে। দেখেছেন? জিজ্ঞেস করেন উনি। হ্যাঁ স্যার। পোস্টমর্টম কখন হবে? দেখুন, একটু ইতস্তত করে উনি মৃত্যুর পরে যত তাড়াতাড়ি সম্ভব পিএম হওয়াই ভালো। কিন্তু এক্ষেত্রে আমরা যখন বডি পাই তখন অলরেডি রাইগার মর্টিজ হয়ে পচন ধরে গেছিল, তাই অনেকটাই দেরি হয়ে গেছিল। আর বুঝতেই পারছেন, ডাক্তারবাবুর কাছে অনেক কেস থাকে। স্যার, রবিবার সকালে শুভদা বাড়িতে এই দাদার মোবাইলে ফোন করেছিলেন। আর আজ বুধবার, তার মানে কদিন আগের হতে পারে এই ঘটনাটা? জিজ্ঞেস করে দীপ। এক্স্যাক্ট সময় তো পোস্টমর্টমের রিপোর্ট এলে বোঝা যাবে। তবে আমরা দুদিনের নিউজ পেপার আর দুধের প্যাকেট পেয়েছি। একটু অনিচ্ছার সাথে যেন উত্তর দিলেন অফিসার। তার মানে উনি রবিবার অবধি ঠিক ছিলেন, অন্তত পেপার বা দুধ নিয়েছিলেন। আরে, রবিবার সকালে তো আমার মোবাইলে ফোনও করেছিল শুভ। এই যে 10:20 কল হিস্ট্রি দেখে বলল অরুণ। ওনার ফোন আপাতত আমাদের কাছে আছে। পিএম রিপোর্ট এলে সব কিছু খতিয়ে দেখে আপনাদের দেওয়া হবে, বলে ওঠেন অফিসার। আবার সেই বাইরের কাঠের বেঞ্চে বসে থাকে অরুণ আর দীপ। প্রায় 2টো বাজে। খিদে পেয়েছে, শরীরে নিজস্ব নিয়মেই। তবু যেন কিছু খাবার জন্য মন থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। দাদা, পুলিশ তো বলছে কোনো আঘাত টাঘাত ছিল না, তাই না? না, তাই তো বলেছিল। আচ্ছা দাদা, এখানে শুভদার বন্ধুবান্ধব কারা ছিল? আমি সেরকম কিছুই জানি না, তবে ঘনিষ্ঠ বন্ধুরা তো সবই কলকাতায়, কেউ কেউ দিল্লি মুম্বাইতেও আছে। কেন যে এত দূরে চাকরি নিয়ে এলো? কোভিডে আগের চাকরিটা যে চলে গেছিল ওর, মাস 6 পরে এই চাকরিটা পেয়েছিল। আমরাও ভাবলাম মোটামুটি ভালো কোম্পানি, রিয়েল এস্টেট ডিভিশনটা নতুন, ভাই সাইট ইঞ্জিনিয়ার হিসেবে অনেক কাজের সুযোগ পাবে, তাই ও চলে আসায় খুশি হয়েছিলাম। কাকিমাও তো সুস্থ ছিলেন, আমরা দেখে রাখতাম। আচ্ছা দাদা, শুভদার কোম্পানিটা কেমন ছিল? এমনি তো খারাপ কিছু শুনিনি। ওদের ডিভিশনটা নতুন হলো, এমনি এই কোম্পানির চশমার লেন্স তৈরি কারখানা আছে এখানেই। কি বললেন দাদা? লেন্স? হ্যাঁ, অপটিক্যাল লেন্স। এছাড়া কোনো ওষুধের কারখানাও আছে শুনেছিলাম। দাদা, অফিসে কোনো গোলমালের কথা শুনেছিলেন? সেরকম কিছু না, সব অফিসেই যেরকম হয় সেরকমই। তবে অফিসের ফোনে আমাদের ফোন করতে বারণ করেছিল। নিজেও করতো না আমাদের ওই ফোন থেকে। একবার নাকি বিল বেশি আসায় বকা খেতে হয়েছিল। আচ্ছা দাদা, বৌদিকে শুভদা বলেছিলেন অফিসে গিয়ে শরীর খারাপ হয়েছিল বলে চলে এসেছিলেন। হ্যাঁ। রবিবারেও অফিস? ওদের তো রবিবার ছুটি থাকতো না, সপ্তাহের অন্য কোনো একদিন ছুটি থাকতো। রিয়েল এস্টেটে রবিবারই বেশি কাজ হয়, ভাই বলতো, বিমর্ষ গলায় বলে অরুণ। একটু চুপ করে থাকে দীপ, তারপর বলে ওঠে, দাদা চলুন, একটু ওই অফিসারের সাথে দেখা করতে হবে। কেন দীপ?
ওহো, তোমার দেরি হয়ে যাচ্ছে? খাওয়াও হয়নি। তুমি খেয়ে এসো কিছু ভাই। না দাদা, খাবার জন্য নয়, একটা খটকা লেগেছে আমার। দাদা প্লিজ আসুন। প্রায় হাত ধরে টেনে তোলে অরুণকে দীপ। স্যার স্যার, ভেতরে ঢুকে ডাকে দীপ। বলুন। তাকান অফিসার। স্যার, আপনার সাথে আমার আলাপ হয়নি। আমার নাম দীপ্তাংশু মিত্র। আমি টক্সিকোলজি নিয়ে পড়াশোনা করছি। শুভমদার পাড়ার ছেলে। ওকে, এই টক্সিকোলজি কি বলুন তো? স্যার, বিভিন্ন রকমের বিষ এবং বিষাক্ত জিনিস, তাদের প্রকারভেদ, কিভাবে কাজ করে, এই সংক্রান্ত পড়াশোনা। আচ্ছা, তাই এসব আমাকে কেন বলছেন? স্যার, থ্যালিয়াম বিষের নাম শুনেছেন নিশ্চয়ই? শোনা শোনা লাগছে। স্যার, থ্যালিয়াম একটি স্বাদ গন্ধহীন রাসায়নিক, অত্যন্ত বিষাক্ত। একসময় এটি ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন আমেরিকা সহ বেশিরভাগ দেশে এটি নিষিদ্ধ। ভারতে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কাজে লাগে এই থ্যালিয়াম। আপনি কি বলতে চাইছেন? চোখ ছোট ছোট করে বলেন অফিসার। স্যার, আমি শুভমদার বিশেষ পরিচিত, ওর পাড়ার ছেলে। আজ যখন হাসপাতালে দেখতে যাই তখন দেখি শুভমদার মাথার চুল অনেক কম। আমরা পাড়ার ছেলেরা জানি চুল নিয়ে খুব সেন্সিটিভ ছিল। এমনকি কাকিমা মারা যাবার পরেও মুন্ডন করায়নি। তারপর শুনলাম শুভমদাদের অফিসের অন্য একটি বিজনেস আছে, অপটিক্যাল লেন্স তৈরির। অপটিক্যাল লেন্স তৈরি করতে থ্যালিয়াম কাজে লাগে। ওকে। স্যার, থ্যালিয়ামের একটি নির্দিষ্ট প্রয়োগমাত্রার সীমা আছে। তার চেয়ে বেশি হয়ে গেলে মাথার চুল কমতে থাকে, যাকে টাক বলেও মনে হয়। আর এটা খুব র্যাপিডলি হয়, কিছু ক্ষেত্রে প্রয়োগের 2 ঘন্টার মধ্যেই। এছাড়া ডায়রিয়া, বমিভাব, ক্লান্তি, কথা জড়িয়ে যাওয়া এসবও হতে পারে। ভাইয়ের বমি বমি পাচ্ছিল, ক্লান্ত ছিল, আমার স্ত্রীকে বলেছিল ফোনে। কিন্তু এসব তো থিওরি, পোস্টমর্টেম হয়নি। অফিসের অন্য একটি বিজনেস আছে, সে তো থাকতেই পারে, নিজের মনেই বলছিলেন অফিসার। স্যার, আপনারা শুভমদার কটা মোবাইল ফোন পেয়েছেন? কটা মানে? সিজার লিস্টে তো একটাই আছে। ভুরু কুঁচকে বলেন অফিসার। স্যার, ভাইয়ের 2টো মোবাইল ছিল, একটা পার্সোনাল, অন্যটা অফিসের। বলে ওঠে অরুণ। আপনারা ভিতরে এখানে বসুন, বলে বড়বাবুর ঘরের দিকে প্রায় দৌড়ে চলে যান অফিসার। 7 দিন পর শুভম সেনগুপ্ত হত্যা মামলায় নাটকীয় মোড়। গাজীপুরের একটি আবাসন সংস্থায় সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত শুভম সেনগুপ্ত আবাসন তৈরিতে যে মাল মশলা দেওয়া হচ্ছে তাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন বারংবার। কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা সুরাহা করতে না পারায় জানিয়েছিলেন মালিকপক্ষকেও। তাতেও কাজ না হয় বুঝেছিলেন মালিকপক্ষের প্রত্যক্ষ মদতে নিকৃষ্ট মানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে আবাসন তৈরিতে। শুভম প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে প্রমাণসহ যাবার হুমকি দেন। তারপরে নিষিদ্ধ থ্যালিয়াম বিষ প্রয়োগ করে হত্যা করা হয় তরুণ এই ইঞ্জিনিয়ারকে। ঘটনায় জড়িত সন্দেহে শুভমবাবুর কোম্পানির মালিকসহ 3 জন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইম টাইমে সংবাদ পাঠক পড়ে চলেন খবর। টেলিভিশন মিউট করে বারান্দায় আসে অরুণ। প্রতিবাদ করতে গিয়ে শুভম চলে গেল। তবু ভাগ্যিস দ্বীপ ছিল, তাই হয়তো সুবিচার পাবেও। ওই আকাশেই হয়তো ও আছে এখন, বাবার হাত ধরে মায়ের কোলে নিশ্চিন্তে। ওখানে যে কোনো দুর্নীতি নেই, হিংসা নেই, মৃত্যুও নেই। আহারে ভাই, শান্তিতে ঘুমো এখন তুই। আমি শেষ অবধি লড়াই চালিয়ে যাব, যাতে দোষীরা শাস্তি পায়, মনে মনে বলে ওঠে অরুণ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।